সে মানুষ নয়, পরী। কি? তুই পরীর সাথে প্রেম করিস? তুমি বলেছিলে পরী বলে কিছু নাই, কিন্তু আমি পরীর সাথে প্রেম করছি তো বটে, এমনকি পরীর দেশেও ঘুরে আসছি। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আপু, আমি সত্যি বলছি। আমি এখনো জানি না কেন সে আমাকে ভালোবাসতে গেল, কিন্তু এটা জানি সে আমাকে সত্যি ভালোবাসে। তুমি চাইলে তার সাথে কথা বলতে পারো। দেখ, পরী দেখা যায় না। দেখা যায়, তবে যাকে দেখা দিতে চায় সে শুধু দেখতে পারে, অন্য কেউ পরীকে দেখতে পায় না। তাহলে তো তার সাথে দেখা করতে হবে। তুমি বললে এক্ষুনি দেখা করতে পারো, আমি ডাকলে সে আসবে। ওকে, ডাক তাহলে, দেখি সে কেমন পরী। আপুর কথা শুনে রবি অহনাকে ডাকলো। অহনা এসে হাজির। রবি অহনাকে বলল, এখন তোমার সাথে আপু কথা বলবে, তুমি আপুর সামনে যাও। আপুকে চোখ বন্ধ করতে বলো। কেন চোখ কেন বন্ধ করতে হবে? কারণ আপুর চোখে ক্ষতি হতে পারে আমাকে দৃশ্যমান হতে দেখলে। আচ্ছা বলছি। রবি আপুকে চোখ বন্ধ করতে বলল। আপু চোখ বন্ধ করলো। সূর্যের আলোর ন্যায় অহনা রবির সামনে দৃশ্যমান হলো। রবি অহনাকে এই রূপে দেখে অবাক হলো। পুরো পরিদেশে রাজকন্যার মতো করে আসছে। রবি আপুকে চোখ খুলতে বললে আপু চোখ খুলে রবির দিকে তাকায়। তেমন কোনো সমস্যা হয়নি। যখন অহনার দিকে চোখ দিল, সাথে সাথে আপু অজ্ঞান হয়ে গেল। রবি অবাক হয়ে গেল, কারণ অহনা বলল চোখ বন্ধ থাকলে সমস্যা হবে না, কিন্তু আবার অজ্ঞান হয়ে গেল কেন? রবি অহনাকে আপুর অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে সে বলল, প্রথমবার কেউ পরীকে দেখলে সে অজ্ঞান হয়ে যাবে। রবি অহনার পুরো কথা না শুনে আপুর কাছে গেল, আপুর মুখে পানি ছিটাতে। আপুর জ্ঞান ফিরল। আপুর জ্ঞান ফিরতে বলল, এভাবে অজ্ঞান হয়ে গেলাম কেন? আর আর কিছু বলতে পারেনি, কারণ অহনাকে আপু এখন দেখতে পাচ্ছে। আপু অহনার দিকে অবাক হয়ে চেয়ে রইল। রবি বুঝতে পারে আপু এখন অহনাতে আটকে গেছে, মানে রবির সাথে অহনার রিলেশনটা আপু মানতে বাধ্য। রবি আপুর পাশে বসতেই আপুর ঘোর কাটল। একবার রবির দিকে তাকাচ্ছে তো আরেকবার অহনার দিকে তাকাচ্ছে। রবি বলল, আরে আপু, কি দেখছো এভাবে? নজর লেগে যাবে তো। রবির কথা শুনে অহনা শব্দ করে হেসে উঠল। এই প্রথম রবি অহনার শব্দ করে হাসির আওয়াজ শুনল। রবির কথা শুনে আপু রবির দিকে তাকালো। রবি অহনাকে দেখিয়ে বলল, এই হলো অহনা, যাকে আমি ভালোবাসি আর যে আমাকেও ভালোবাসে। আপু অহনার দিকে আরেকবার তাকিয়ে বলল, তুই কখনো তার সাথে এক হতে পারবি না। রবি কথাটা শুনে মন খারাপ করে ফেলল, কারণ আপু কথাটা নিশ্চয়ই নিজের ইচ্ছে মতো বলেনি, অনেক ভেবে কথাটা বলেছে। রবি আপুর দিকে চেয়ে রইল। অহনা নিচে মাটির দিকে চেয়ে রইল। আপু বলল, কি ভয় পেলি তো? শোন, মানুষ আর বরের কিভাবে ভালোবাসা হতে পারে বল? জানি না, কিন্তু আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। বাকি কিছু আমি জানি না। আমি না হয় মেনে নেব, কিন্তু অহনার বাবা মা, তার দেশের মানুষ কি মেনে নেবে? রবি বলল, সেটা অহনার উপর ছেড়ে দাও, তুমি মেনে নিলেই হবে, আর অহনার বিষয়টা সে সামলাবে। আচ্ছা, আমি ভেবে দেখি। আপু ভেবে দেখি বলতেই অহনা বিদ্যুৎ চমকানোর মতো করে আপুর সামনে চলে গেল। আপুর হাত ধরে মিনতি করছে যেন মেনে নেয়। আপু অহনার দিকে চেয়ে শুধু অবাক হচ্ছে আর ভাবছে, কতটা ভালোবাসলে এভাবে মিনতি করতে পারে। শেষে আপু রাজি হয়ে গেল। অহনা রবিকে নিয়ে উড়াল দিল। আপু শুধু দেখছে আর হাসছে। অবশেষে রবির চাওয়া পূর্ণ হলো। তার অনেক ইচ্ছে ছিল কোনো পরীর সাথে ঘর বাঁধবে। আজ হয়তো সেটা আরো এক ধাপ এগিয়ে গেল, কিন্তু রবি এখনো বুঝতে পারেনি কেন অহনা রবিকে ভালোবাসে। প্রায় 10 মিনিট পর অহনা আর রবি বাসায় নামল। রবি হাসছে, আপু বসে বসে তাদের কাণ্ডগুলো দেখছে। একটু পর আপু অহনাকে সামনে আসতে বলল। সোফায় 3 জন মুখোমুখি হয়ে বসে আছে। রবি বুঝতে পারল নিশ্চয়ই আপু এখন কোনো প্রশ্ন করবে অহনাকে। আপু বলল, অহনা, আমি জানি তুমি রবিকে ভালোবাসো, কিন্তু সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি রবিকে কেন ভালোবাসো? অহনা রবির দিকে তাকালো। রবিও আপুর কথার জবাব দিতে বলল। অহনা এবার বলল, এই প্রশ্নটা রবিও আমাকে অনেকবার করেছিল, কিন্তু আমি উত্তর দিইনি। তবে আজ উত্তর দেব। আমার অনেক ইচ্ছে ছিল একটা মানুষকে বিয়ে করব, আর আমার বরাবরই এই ইচ্ছে ছিল একদিন বাবা মা, আমার ছোট ভাই আর আমি পৃথিবীতে আসি। একটা মসজিদের সামনে আমরা গেলে হঠাৎ একটা লোক আমাদের দেখে বুঝতে পারে আমরা মানুষ নই। সে আমাদেরকে বন্দি করে ফেলে। আমরা 4 জন লোকটার কবলে আটকা পড়লে আমরা পাখি রূপ ধারণ করি। লোকটার কাছ থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু ছাড়া পাচ্ছিলাম না। হঠাৎ একটা মাঝবয়সী লোক পাখির চিৎকার শুনে সেখানে আসে আর আমাদের ছেড়ে দিতে বলে। মাঝবয়সী লোকটা ছিল আপনার দাদু। আমরা ছাড়া পেতে চাইলে আপনার দাদু আমাদের ছেড়ে দিতে বলে, কিন্তু লোকটা কিছুতেই রাজি হচ্ছে না। লোকটা একটা জালের মধ্যে আমাদেরকে বেঁধে রেখেছিল। চাইলে আমরা অদৃশ্য হতে পারতাম, কিন্তু আমার ছোট ভাই তখনও সে ক্ষমতা আসেনি, তাই আমরা তাকে পেলে অদৃশ্য হতে পারিনি। হঠাৎ লোকটা আমার ভাইকে ধরে ডানা 2টি ভেঙে দেয়। আমার ভাই চিৎকার করতে করতে মারা যায়। আপনার দাদু আমাদের বাঁচাতে লোকটাকে ধাক্কা মারে আর আমাদের ওপর থেকে জাল উঠিয়ে নেয়। আমাদের ছেড়ে দেওয়ায় লোকটা আপনার দাদুকে বেশ অপমান করে। আপনার দাদু চুপচাপ সেখান থেকে চলে যায়। আমি তখন ছোট ছিলাম, তাই আমিও কিছু করতে পারিনি। আপনার দাদু একটু অদ্ভুত প্রকৃতির ছিল।
আমাদের উড়াল গতি দেখে বুঝে গেছে আমরা আসলে পাখি নই। আপনার দাদু আমাদের দিকে তাকিয়ে বলছিল আপনাদের দুজনকে দেখে রাখতে। জানে না কেন এই কথা বলেছিল। তারপর থেকে আপনার দাদুর মৃত্যুর আগ পর্যন্ত বাবা সারাক্ষণ আপনার দাদুর পাশে ছিল। মাঝে মধ্যে আমাদের সাথে দেখা হতো। হঠাৎ আপনার দাদু আমাকে দেখে বলে ওঠে, আমার মতো কেউ যদি রবির বউ হয় তাহলে দাদু অনেকটা খুশি হবে। বাবা সেদিন দাদুকে কথা দিয়েছিল আমি রবির বউ হব। তারপর থেকে রবির ওপর আমার খেয়াল রাখা শুরু হয়। বাবার কথা রবির ওপর নজর রাখলেও তাকে ভালোবাসিনি। কিন্তু একদিন আমি রবিকে দেখলাম বন্ধুদের সাথে অনেক ঝগড়া হচ্ছে। রবি শুধু একটু মিথ্যা বললে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু সে মিথ্যা বলেনি। সেদিন আমি অনেকটা অবাক হয়ে যাই। এরপরে অনেক দিন রবি অনেক মানুষকে সাহায্য করেছে দেখে আমার ভালো লাগতে শুরু করে। এভাবে একটার পর একটা রবির কাজ দেখে আমি তার প্রেমে পড়ে যাই। বাবা একদিন আমাদের কিছু বই পড়ছিল। হঠাৎ একটা বইয়ে দেখতে পায় 2022 সালের শুরুর দিকে পরের দেশে রাজা হবে একজন মানুষ, আর তখন তার বয়স হবে 21। তখন বাবা চিন্তা করে দেখে তখন রাজা কেউ হলেই সেটা হবে তুমি, কারণ আমি যখন তোমাকে বিয়ে করব তখন তুমি হবে রাজা। কারণ আমাদের দেশে মেয়েরা কোনো কিছুতে প্রধান ক্ষমতাশীল হতে পারে না। তারপর থেকে রবিকে সাবধানে রাখার চেষ্টা করি, নিজের সবটুকু দিয়ে রবিকে আগলে রাখার চেষ্টা করি। আর কিছুদিন হলে রবির 21 বছর হবে, তাই সারাক্ষণ তার পাশে থাকে। একটা পঞ্জিকা দেখে বাবা জানতে পারে পরের দেশের যে রাজা হবে তাকে মেরে ফেলতে অনেকে চেষ্টা করবে। দৃশ্যমান কিংবা অদৃশ্যমান অনেকে তাকে মেরে ফেলতে চাইবে, কারণ সে যদি রাজা হয় তাহলে শুধু একটা রাজ্য নয়, পুরো পরের দুনিয়া হয়ে যাবে তার। তাই বিভিন্ন জিন তাকে মেরে ফেলতে চাইবে। আর যদি তাকে মেরে ফেলে পুরো পরের দেশে অশান্তির সৃষ্টি হবে, পুরো পৃথিবীতে অশান্তি হবে। কোনো কারণ ছাড়া জিন মানুষের ক্ষতি করবে। এতটুকু বলে অহনা থেমে গেল। আপু আর রবি এক দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার দিকে। হঠাৎ জানলা দিয়ে একটা আগুনের গোলা রবির দিকে আসছে। অহনা রবিকে সেখান থেকে সরিয়ে নিল, আর আগুনের গোলাটা অদৃশ্য হয়ে গেল। আপু আগুনের গোলা খেয়াল না করলেও রবি খেয়াল করলো। রবি বুঝতে পারলো এখন থেকে তার উপর হামলা শুরু হয়েছে। আপু এখনো ঘরের মধ্যে আছে। রবি আপুকে ডাকলে আপুর ঘোর কাটে। রবি আপুকে বলে, একটু আগে কি হলো দেখেছ? কি হলো? রবি বুঝতে পারে আপু কিছু দেখেনি। অহনাও ইশারা করলো যাতে আপুকে না বলে, বললে আপু ভয় পাবে। তাই রবিও না বলা ভালো মনে করলো। রবির ওপর একটা জিন হামলা করছিল। অহনাকে দেখে জিনটা পালিয়ে গেল। অহনা, আপু আর রবি শান্তভাবে বসে রইল। সবার কথা শেষ হলে অহনা আপুর থেকে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে গেল। রবি চিন্তিত হয়ে গেল, কারণ তার উপর অনেক দায়িত্ব আসতে চলেছে। সকালে তার উপর হামলা হওয়ায় আজ ভার্সিটিতে গেল না। এদিকে অহনা রবির ওপর হামলা করা জিনটাকে দেখে তাই সোজা অহনা তার বাবার কাছে গেল, আর রবির ওপর যে জিন হামলা করলো তার নাম বলে দেয়। অহনার বাবার সাথে সাথে ওই জিনটার মৃত্যুদণ্ডাদেশ দেয়। বাকি কতগুলো সিপাহী জিন ওই জিনটাকে ধরে নিয়ে আসে। তারপর মৃত্যুদণ্ড দেয়া হয়। সারাদিন যেন কেমন ঘোরের মাঝে কাটল রবির। রাতে ঘুমাতে গেলে অহনার উপস্থিতি বুঝতে পেরে বসে পড়ল, কিন্তু অহনাকে দেখা যাচ্ছে না। রবি চিন্তায় পড়ে গেল, অহনাকে দেখা না গেলে নিশ্চয়ই সে কোনো বিপদে আছে। রবি আস্তে আস্তে অহনার নাম ধরে ডাকছে, কিন্তু অহনার আসার কোনো নাম নেই। রবি চারপাশে দেখছে, কিন্তু অহনাকে দেখছে না। রবি চিন্তিত আর অস্থির হয়ে পড়ল। বেশ কিছু সময় রবি চারপাশে অহনাকে খুঁজেও পেল না। রবি ভয় নিয়ে আবারও শুয়ে পড়ল। হঠাৎ অহনা তার সামনে আসলে রবি ভয়ে কেঁপে উঠল। অহনার থেকে কিছুটা দূরে সরে গেল, কারণ অহনার গলায় দাগ পড়েছে। দেখে মনে হচ্ছে কেউ অহনার গলা টিপে ধরছে আর জোর করে গলায় আঁচড় কেটেছে। রবি তাই ভয় পেয়ে গেল। রবি ভয় পাওয়া দেখে অহনা বলল, ভয় পেও না। তোমার গলায় এটা কিসের দাগ? আর নীল তরলগুলো কি? সেগুলো রক্ত। পরিতে নীল রক্ত থাকে, সব পরে রক্ত নীল। রক্ত কেন বের হচ্ছে? পরে বলবো, তুমি ঘুমাও। সে সকালে গিয়েছিলাম তোমাকে রেখে, আর রাতে আসলাম। তুমি ঘুমাও, আমি আছি তো। রবি বেশ ভালোই বুঝতে পারছে অহনা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে আর ভয় পেয়ে আছে। রবি নিজের ভয় পাওয়া বাদ দিয়ে অহনার কাছে গেল। অহনার হাতটা ধরতেই হালকা শক খেল, কারণ অনেক গরম অহনার হাত। রবি অহনাকে 2 হাত দিয়ে ধরে বলল, কি হয়েছে বলো তো? কেন তোমার গলায় দাগ? বলতেই হবে? হ্যাঁ বলতেই হবে। বলো, কেন রক্ত বের হচ্ছে? আমি যখন পরের দেশ থেকে বের হয়ে চারপাশটা ঘুরে দেখতে লাগলাম, তখন আমার একজন সিপাহী খবর দিল পাশের রাজ্যের রাজা তোমাকে মারতে সৈন্য পাঠিয়েছে। বিকেলের দিকে আমি খবরটা শুনি। তারপর বাবাকে বলে আমি বিকেলে তোমাদের বাড়ির চারপাশে সৈন্য বসিয়ে দিয়ে আর আমি অদৃশ্য হয়ে তোমার থেকে একটু দূরে দাঁড়াই। রবি বলল, দূরে দাঁড়ালে কেন? কারণ তুমি এখন বুঝতে পারো তোমার পাশে আমি আসলে। তারপর তোমার থেকে দূরে দাঁড়িয়ে চারপাশটা নজরদারি করি। হঠাৎ দেখতে পাই অনেক জিন তোমাদের বাসার চারপাশে। আমি ভয়ে সব সৈন্যকে প্রস্তুত হতে বলি তোমাকে মারতে আসা জিনগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা কাছে আসতে আমাদের সৈন্যদের সাথে যুদ্ধ বেঁচে যায়। তাদের সবাইকে মারতে মারতে বিকাল থেকে এই পর্যন্ত সময় লাগলো। অহনা কথাগুলো পুরো দামে বলে থামলো। রবি অহনার দিকে এখনো চেয়ে আছে। মেয়েটা তাকে বাঁচাতে নিজের জীবন বাজি ধরল।
রবি বলল, তুমি এখনো বলনি তোমার গলায় কি আঁচড় কাটছে? ওদের মধ্যে একটা জিন আমার গলায় আঁচড় কেটেছে। মেরে ফেলেছো কি তাকে? জানো, আমরা কাউকে মেরে ফেলতে পারি না আমাদের দেশে, কিন্তু এখানে মেরে ফেলতে পারি। আমাদের 2জন সৈন্য তাদের হাতে মারা গেছে, তাদের পুরো 60 জন মারা গেছে। এখনো 2জন আহত অবস্থায় পড়ে আছে, তাদের মধ্যে একজন যে আমার গলায় আঁচড় কেটেছে। রবি বলল, আমি তাকে দেখতে চাই, আমি নিজ হাতে তাকে মেরে ফেলতে চাই। তোমার গায়ে হাত তোলার শাস্তি হিসেবে সে মৃত্যু পাবে। না না না, তোমাকে কিছু করতে হবে না, আমার সৈন্যরা তাকে মেরে ফেলবে। না, আমি নিজে তাকে মারতে চাই। না, সেটা করলে তোমার ক্ষতি হবে, তুমি এখনো আমাদের শক্তি পাওনি, তাই কোনো জিন না পরীকে তুমি মেরে ফেললে তোমার ক্ষতি হবে। তাহলে আমি তাকে দেখতে চাই, তাতে তো কোনো ক্ষতি হবে না। ওকে দেখতে পারো, তবে ভুলে তাকে মারতে যেও না। আর পাখি সৈন্যদের দেখেও ভয় পাওয়ার কিছু নেই। ওকে, কেমনে দেখবো তাদের? তুমি আমাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরো, আমার চোখের দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ আমি বলবো চোখের পলক ফেলবে না। তবে তোমার চোখে একটু ব্যথা লাগবে আর একটু লাল হবে, সহ্য করতে পারবে তো? তোমার জন্য আমি এই ব্যথা সহ্য করতে পারি। ওকে, তাহলে আমার কাঁধে 2 হাত দিয়ে ধরো, আমার চোখে চোখ রাখো। অহনার বলতে দেরি রবি অহনার কাঁধে 2 হাতে ধরতে দেরি করেনি। অহনার চোখে চোখ রাখলো। অহনা নিজের চোখ বন্ধ করে আবার খুলতে তার চোখ নীল হয়ে গেল। রবি অহনার নীল চোখের দিকে তাকিয়ে রইল। প্রায় মিনিট 5 অহনার চোখের দিকে তাকাতে রবির চোখ লাল হতে শুরু করলো। লাল হতে হতে রক্তবর্ণ ধারণ করলে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। অহনা হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর মাটিতে পড়ে যেতে লাগে। রবি বুঝতে পেরে অহনাকে ধরে ফেলে, আর চোখের পলক ফেলতেই রবির চোখ ব্যথা করে ওঠে। রবি অহনাকে ধরে শুয়ে দিতে পাশে তাকিয়ে দেখে অনেক পরী আর জিন। রবি তাদের দিকে চোখ দিতেই সবাই মাথা নিচু করে রবিকে সম্মান জানালো। রবি তাদের সামনে গিয়ে দেখে 2জন জিন মাটিতে আহত হয়ে আছে, তাদের মাথা দিয়ে অনেক নীল রক্ত বেরোচ্ছে। রবি বুঝতে বাকি নেই যে এরা হলো সেই জিন যারা তাকে মারতে এসেছিল, আর অহনা যাদের মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছে। রবি তাদের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছু সময় পর তারা 3জন ছাই হয়ে অদৃশ্য হয়ে গেল। পাশে থেকে এক সৈন্যদল বলে উঠল, এই 2জন মারা গেছে, তাই তারা অদৃশ্য হয়ে গেল। অহনাকে বিছানায় কষ্ট পেতে দেখে রবি তাড়াতাড়ি অহনার কাছে আসলো। অহনাকে স্পর্শ করতে বাকি জিনদের দেখতে পেল না। অহনা আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে গেল। রবি বুঝতে পারল অহনার শক্তি দিয়েই এতক্ষণ রবি জিন সৈন্যদের দেখেছিল। অহনা স্বাভাবিক হয়ে রবিকে জড়িয়ে ধরল। রবি অহনার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ভয় পেও না, আমার বা তোমার কিছু হবে না, আমি আছি তো। অহনা যেন অবাক হয়ে গেল রবির এমন কথায়। এর আগে কখনো রবি অহনার সাথে এত ভালোবেসে কথা বলেনি। অহনা যেন রবির কথায় এক সাগর ভালোবাসা খুঁজে পেল, আর বিশ্বাস করার মতো কাউকে পেল। অহনা রবিকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমাও। আমার তো এখন ঘুম আসবে না, কারণ একটু আগে যা দেখলাম তোমার অবস্থা খারাপ, আর তোমাকে এই অবস্থায় রেখে কি আমি ঘুমাতে পারি? রবি কথা শুনে হাসতে হাসতে আর বলল, এসব আমার জন্য কোনো ব্যাপার না, এক্ষুনি হাত বুলালে সব ঠিক হয়ে যাবে। এ বলে অহনা নিজের ডান হাতটা গলায় বোলাতেই হালকা একটু ধোঁয়ার মতো কিছু একটা দেখা গেল, আর ক্ষতস্থান ঠিক হয়ে গেল। চোখের সামনে এমন কিছু হবে রবি বুঝতে পারেনি। রবি অহনাকে বলল, যে কোনো সময় যে কোনো সমস্যায় কি তোমরা এভাবে সমাধান করে ফেলো? হ্যাঁ, কারণ এসব তো একদম সামান্য কিছু সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো ঘুমাই। অহনা রবিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দুজনে হারিয়ে গেল ঘুমের রাজ্যে। হয়তো এখনো অহনা ঘুমায়নি, ঘুমের ভান ধরেছে, কারণ পরীরা তো তেমন ঘুমায় না। মাঝরাতে ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখে অহনা তার বুকে নেই। রবি চারপাশটা ভালো করে দেখলো, কিন্তু অহনাকে দেখতে পেল না। না, অহনার উপস্থিতি ছিল। রবি পুরো বাসায় অহনাকে খুঁজেও পেল না। শেষে রবি আবারও এসে শুয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে অহনাকে নিজের বুকে পায়। রবি অহনাকে জড়িয়ে ধরে বলে, কোথায় গিয়েছিলে তুমি? মাঝরাতে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি তোমায়। বাবা ডাকছিল তাই গিয়েছিলাম। আচ্ছা, তুমি তো সারাক্ষণ বাবার কথা বলো, তোমার মায়ের কথা তো কখনো বলনি। মাও আছে, কিন্তু মায়ের সাথে আমার কিছুতে মিল থাকে না, তাই মায়ের কথা বলি না। আচ্ছা তাই নাকি? তাহলে যদি আমাকে তোমার মা মেনে না নেয় তখন কি হবে? না মানলেও কিছু হবে না, আর না মানলেও কিছু হবে না। যদি বাবা মেনে নেয় তাহলে মা কিছু বলতে পারবে না বা করতে পারবে না। আচ্ছা তাহলে এখন উঠি, ঠিক আছে? রবি ঘুম থেকে উঠে গেল। অহনাও রবির সাথে বের হলো, কিন্তু আপুর চোখে অদৃশ্য হয়ে। না তো আপু জিজ্ঞেস করবে এখনো বিয়ে হয়নি, একসাথে থাকে কেন? আরো কত কিছু জিজ্ঞেস করবে। রবি গিয়ে নাস্তা করে নিল। অহনা অদৃশ্য অবস্থায় রবির হাত ধরে বসে তার খাওয়া দেখছে, মাঝে মাঝে রবির দিকে চেয়ে হাসছে। নাস্তা শেষ করে রবি ভার্সিটিতে চলে গেল। রাশেদ তো সাথে আছে, অর্ধেক ক্লাস করে রবি বাইরে চলে আসলো। গাছের নিচে বসে বসে ভাবছে সেই দিনগুলো কেমন হতে পারে যেদিন সে পরের দেশের রাজা হবে। তখনই রাশেদ পেছনে এসে বসলো। রবিকে ভাবতে দেখে জিজ্ঞেস করলো, কিরে কি ভাবছিস? রবি বলল, ভাবছি অহনার কথা।
মুখ ফুসকে রবি অহনার নাম নিয়ে ফেলল। রবির মুখে অহনার নাম শুনে রাশেদ দাঁড়িয়ে গেল আর রবিকে বলল, কি মামা, সাঁতার তো ভালোই কাটো, কখনো বলো নাই যে তোমার গার্লফ্রেন্ড আছে? না মানে তেমন কিছু না। তাই না? বল অহনাকে। অহনা তোর ভাবি, পরি একটা, বুঝলি? হ্যাঁ মামা, তোমার মনে তো পরি হবে। রবি রাশেদকে পরি বলতে অহনা রবির সামনে চলে আসলো, তবে এখন ভয় দেখানোর জন্য নয়, রবির কথা প্রমাণ দেওয়ার জন্য। রাশেদ আবারও বলে উঠল, কি মামা, অহনাতে হারিয়ে গেলে নাকি? আরে অহনা আসলে একটা পরি, তুই বুঝবি না সেসব। আগে তো বললাম তুমি প্রেমিকের কাছে তোমার প্রেমিকা পরি ছাড়া আর কিছু হতে পারে না। আরে ভাই সত্যি বলছি, ওকে তোকে প্রমাণ দিচ্ছে দাঁড়া। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।